দর্শক, ইন্ডিপেন্ডেন্ট ডিজিটালে স্বাগতম। আপনারা জানেন সারা দেশে কোটা সংস্কারকারীদের যারা সংস্কার চাইছেন তাদের আন্দোলন কমপ্লিট শাটডাউন চলছে। এর মধ্যে দেশের বিভিন্ন জায়গায় থেকে আমরা পুলিশের সঙ্গে সংস্কারকারীদের সংঘর্ষ কিংবা ধাওয়া পাল্টা দেওয়ার ঘটনা জানতে পেরেছি। রাজধানীতে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক থাকলেও আমরা জানতে পেরেছি শেষ খবর পাওয়া পর্যন্ত বাড্ডা শনিরাখড়া এলাকায় একটি সংঘর্ষের মতন ঘটনা আছে। এসব নিয়ে আমরা মূলত কথা বলবো। আমি সঙ্গে আছি সুপ্রিয় শিকদার। আমাদের সঙ্গে আজ কোটার এই আন্দোলন সবশেষ পরিস্থিতি নিয়ে কথা বলবে ইন্ডিপেন্ডেন্ট ডিজিটালের প্রধান বার্তা সম্পাদক তানভীর সোহেল। তানভীর, আজ তো কমপ্লিট শাটডাউন চলছে সারা দেশে, শেষ কি জানতে পারলেন? হ্যাঁ, এখন যেটা হচ্ছে যে যারা কোটা সংস্কার আন্দোলন করছেন তারা তো অনেকদিন ধরেই আন্দোলনটা করছেন। সেই হিসেবে তারা একটা কর্মসূচি দিয়েছেন এবং কর্মসূচির নামটা কিন্তু বেশ নতুনত্ব, কমপ্লিট শাটডাউন। সেই জায়গা থেকে যদি বলা যায় যে আন্দোলনের এক ধরনের নতুনত্ব আছে, স্টুডেন্টদের মধ্যে যে নতুন চিন্তার যে একটা ব্যাপার, সেটা কিন্তু তাদের এই আন্দোলনের মধ্যে এটা পাওয়া যায়। এবং যদি ওইভাবে বলি যে যারা এখন আন্দোলন করছেন বা বিভিন্ন জায়গাতে আছেন, তারা যে খুব সহিংস তা কিন্তু নন। কোথাও কোথাও পুলিশের সঙ্গে ধাওয়া পাল্টা দেওয়া, সহিংস এ ধরনের ঘটনা ঘটছে। বরং কোনো কোনো জায়গায় দেখা গেছে যে শিক্ষার্থী না, বরং অন্য যে একটা পক্ষ আন্দোলন করছেন বা তারাও হয়তো সমর্থন দিয়ে করছেন বা যেগুলো, তাদের সাথে হয়তো একটু কয়েকটা জায়গায় গোলাগুলি ঘটনা ঘটছে। যেটা আপনি বলছিলেন যে যাত্রাবাড়িতে গুলিবিদ্ধ হয়েছেন দুজন, মূলত এটাই আসলে বড় ইনসিডেন্টের মধ্যে এটা। এর বাইরে ঢাকাতে আর সেরকম নাই। যেমন হচ্ছে যে ব্রাক বিশ্ববিদ্যালয়ের ছেলেমেয়েরা তারা বাড্ডা এলাকায় সড়ক অবরোধ করেছেন, এখানে কিন্তু পুলিশের সাথে ধাওয়া পাল্টা দেওয়া হয়েছে, টিয়ার গ্যাস নিক্ষেপেছে, বাট সেখানে কোনো ইনসিডেন্ট আমরা এখন পর্যন্ত ঘটতে দেখি নাই। আর এছাড়া যদি আমরা বলি যে যাত্রাবাড়ি, রায়েরবাগ এবং হচ্ছে শনিরাখড়া, এই জায়গাটা কিন্তু বেশ একটা উত্তপ্ত। এবং সেখানে এই কিছুক্ষণ আগেও কোটা সংস্কারে কিছু স্কুল কলেজের ছেলেমেয়েরা সড়কে নেমেছেন, কলেজ বিশ্ববিদ্যালয়ের ছেলেরাও নেমেছেন। এর আগে আমরা কিন্তু দেখেছি যে তারা একটু তাদের ঠিক কারা চিহ্নিত করা যাচ্ছিল না, তারা এতক্ষণ আন্দোলনে ছিলেন। তো স্টুডেন্টরা দিচ্ছেন, তারা নানাভাবে স্লোগান দিচ্ছেন। তারা বিশেষ করে তাদের মধ্যে ছাত্রলীগ বিরোধী এক ধরনের স্লোগান কিন্তু আমরা তাদের মধ্যে খেয়াল করে দেখেছি। এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ে যদি বলি, সবচেয়ে মেইন জায়গাটা, সেখানে কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর প্রচুর উপস্থিতি দেখা গেছে, কিন্তু সেখানে কোনো আন্দোলনকারী তেমন কাউকে দেখা যায়নি। মিরপুরের কাছে বিউপি, যেটা বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালস, এবং MIST আছে, ওখানে দুটো ইউনিভার্সিটি আছে, ওখানে ছাত্রলীগের সঙ্গে এক ধরনের ধাওয়া পাল্টা দেয় স্থানীয় যে ছাত্রলীগ, তাদের সঙ্গে একটু হচ্ছে। আমরা দেখলাম যে DOHS এর ওখানে গেটটা আটকে দেওয়া হয়েছে, মিরপুর DOHS ওখানে গেটটা আটকে দেওয়া হয়েছে। ওরা গেটের এই পাশ থেকে যে এটা মানে ছাত্রলীগ বা স্থানীয় যে সরকার সমর্থক সংগঠনগুলো, তারা তাদের সঙ্গে কিছুটা বলা যায় যে এক ধরনের সংঘাতের মতো হয়েছে। এছাড়া যে শাটডাউনের যে সেটা ঢাকার বাইরের মধ্যে রাজশাহী, মাদারীপুর, বগুড়া, এইরকম প্রায় বিভিন্ন জেলাতেই হচ্ছে। আমরা দেখলাম নেত্রকোনাতে হয়েছে। তো সেই জায়গাগুলো তো আছেই, এটা সারা দেশে এই কর্মসূচি আছে। কর্মসূচি যদি বলি যে তাদের যে কর্মসূচি, যে কমপ্লিট শাটডাউন যদি বলি, সেটা এখন পর্যন্ত দেখে কিন্তু মনে হচ্ছে যে বেশ কার্যকর। কারণ আপনি যদি ঢাকার বাইরে দেখেন, তাহলে কিন্তু যান চলাচল বলেন, অফিস আদালত, দোকান, বিশেষ করে দোকান, এটা কিন্তু অনেকটাই সীমিত। যেমন ইসের মধ্যে আমরা বেশিরভাগ ঢাকা শহরে আপনি দেখেছেন যে বিজি এলাকাগুলো কিন্তু অত বেশি ভিড় বা কোথাও সেভাবে নাই। মানুষ অনেক ক্ষেত্রে বলা যায় যে কেউ স্বতঃস্ফূর্তভাবে, কেউ বা মনে করেছেন যে সড়কগুলো অবরোধ থাকবে, সেখানে ফলে রাস্তায় বেরোনোর দরকার নাই বা গাড়ি নিয়ে বেরোনো, সেই জায়গাটা আছে। তবে মেট্রো রেলটা স্বাভাবিকভাবে চলছে। মেট্রো রেলে যদি বলি যে যাত্রী সংখ্যা কিন্তু স্বাভাবিকই আছে, এবং গত কয়েকদিন কিন্তু আপনি জানেন যে মেট্রো রেলে কিন্তু যাত্রী অনেক বেড়ে গেছে, কারণ যেহেতু রাস্তাগুলো আটকা ছিল বা এই ছিল, যেটা স্বাভাবিকভাবে যেখানে 3 লাখের কম যাত্রী পরিবহন হয় মেট্রো রেলে, সেটা কিন্তু প্রায় 3,60,000 থেকে 3,80,000 পর্যন্ত যাত্রী পরিবহনের মতো ঘটনা ঘটেছে বলে আমরা মেট্রো রেল কর্তৃপক্ষ বলেছেন। এটি এখনও আছে। এখনও আমরা বিভিন্ন জায়গায় আমাদের যারা প্রতিনিধি আছেন, তারা কিন্তু বলেছেন যে মেট্রো রেলটা স্বাভাবিকভাবেই চলাচল করছে, এখানে তেমন কোনো বাধা সৃষ্টি হয়নি। বিশেষ করে যারা অফিসগামী, যাদের অফিসে যেতেই হবে, কাজের মধ্যে সমর্থন বা সমর্থনের বাইরে যেই থাকুক না, কারণ অফিসে তো মানুষকে যেতেই হয়, তারা মেট্রো রেলটা ইউজ করতেছেন, অনেক বেশি ব্যবহার করছেন। ঢাকার সড়কগুলোতে আমরা রিক্সা, CNGর কিছু দেখেছি। গণপরিবহন ওই অর্থে বললে যে খুবই কম, ফলে স্বাভাবিক মানুষ যারা পাচ্ছেন, হেঁটেও অনেককে যেতে হচ্ছে, কেউ অনেক দীর্ঘ সময় দাঁড়িয়ে থেকে কোনোভাবে মুভ করছেন। এই হচ্ছে আসলে যদি বলি যে কমপ্লিট শাটডাউনের এখনকার মতো পরিস্থিতি। তবে স্টুডেন্টদের একটা ছিল যে 10টা-11টার দিক থেকেই তারা সড়কে মানে অবস্থান নেবেন, এমন একটা প্রচার কিন্তু গতকালকে রাত থেকেই ছিল। সেটা হয়তো এখন যেহেতু সময় যত দিন গড়াচ্ছে, তারা তাদের অবস্থান শক্ত হচ্ছে। তানভীর, আমরা যদি স্পেসিফিক, আপনিও বলছিলেন যে
সড়কে আন্দোলনে শিক্ষার্থীদের পাশাপাশি অন্যদেরকেও দেখা যাচ্ছে। সেই জায়গাটা আমি যদি আপনাকে টু দ্য পয়েন্ট একটা কথা বলি, যে শনির আখড়া যেখানে গতকাল বলা যায় 11টার পর থেকেই মোটামুটি রাস্তা বন্ধ, মানে ঢাকার সাথে চট্টগ্রামের যে মানে ঢাকায় ঢোকার যে মূল সড়কটা সেটি বন্ধ। সেখানে আমরা বিভিন্ন ফুটেজ, বিভিন্ন ছবিতে আমরা দেখেছি যে ছাত্ররা না থাকলেও কেউ কেউ আন্দোলনে ছিলেন। তো এই জায়গাটা যে মানে এখানে কি আন্দোলনের তৃতীয় পক্ষ কেউ ঢুকেছে কিনা, কি মনে হয় আপনার কাছে? দেখুন, এক ধরনের পলিটিক্যাল বক্তব্য ওভাবে সবসময় থাকে যে আন্দোলনে তৃতীয় পক্ষ ঢুকে না এসে। আসলে আপনাকে প্রথম যদি দেখতে হয় তাহলে দেখতে হবে যে শিক্ষার্থীরা আসলে কি দাবিটা করছেন। শিক্ষার্থীরা কিন্তু কোটা সংস্কারের একটা দাবি নিয়েই তারা আন্দোলন করছেন, যে কোটাটা এই মুহূর্তে নাই সেটাকে তারা সংস্কার করতে চায়। কারণ বিভিন্ন ধরনের চাকরি, নানা ধরনের কোটা, এই কোটাটায় হয়তো অনেকেই ত্যক্ত বিরক্ত, অনেক কিছু মিলায়, তারা মনে করেন যে দীর্ঘদিন ধরে যে ব্যবস্থা চলে আসছে এটা সংস্কার দরকার, না হলে প্রতিযোগিতাটা আসলে এক ধরনের বৈষম্য তৈরি হচ্ছে। সেই জায়গা থেকে কিন্তু তারা আন্দোলনটা করছেন। এখন যখন একটা আন্দোলন হয়, আপনি যদি বলেন যে বিরোধী দলগুলো কি করছে, বিরোধী দলের কাজ কিন্তু যে প্রো পিপল কোনো আন্দোলন যদি হয়, বিরোধী দল যদি মনে করে এই আন্দোলনটা একটা মানুষের আন্দোলন, সাধারণ মানুষের আন্দোলন, তারা মনে করছে এটা সাধারণ শিক্ষার্থীদের আন্দোলন, সেখানে তারা সমর্থন দিবে, এটা কিন্তু খুব মানে অস্বাভাবিক একেবারেই না। কারণ আপনি দেখেন যে সরকারের হয়ে, সরকার পক্ষ হয়ে কারা নামছে? ছাত্রলীগ নামছে। তো স্বাভাবিকভাবে ছাত্রদল বলে একটা সংগঠন আছে, বিএনপি। আমরা যদি বাম দলগুলোতে বলি, ছাত্র ইউনিয়ন, ছাত্র মৈত্রী সহ নানা ধরনের সংগঠন রয়েছে। তো তারা ছাত্রদের পাশে থাকতেই পারে, সেটা তো দোষের আসলে কিছু না। ফলে শনির আখড়াতে যেটা হয়েছে, হ্যাঁ কিছু হয়েছে যে অগ্নিসংযোগের ঘটনা ঘটতেছে, যেটা আসলে ঠিক নয়। এই অগ্নি সন্ত্রাস বলে যে শব্দটা, এটা আসলে মানে আসলে এস্টাবলিশ করে ফেলেছিল একসময় বিএনপি জামাতের বিভিন্ন কর্মসূচিতে। এই অগ্নিসংযোগের জায়গাটা থেকে আসলে নানা প্রশ্ন তৈরি করে অনেক সময়, যে কারা এখানে আছেন বা কারা এই করতেছেন। তো এটা আন্দোলনটা আসলে অগ্নিসংযোগের ভাষা হওয়াটা ঠিক না। আন্দোলন করুক নিশ্চয়ই, তার পাশাপাশি যদি ছাত্রদের সমর্থনে যেই আসুক, সেটা আসলে খুব দোষের কোনো কিছু না। তবে শনির আখড়ায় এসে যারা ছিলেন তারা মূলত ওই যে বিভিন্ন ছাত্র সংগঠন, এবং কেউ কেউ বলছেন যে মাদ্রাসার শিক্ষার্থীরাও অনেকে ছিলেন, কেউ কেউ বলছেন হেফাজতের, যেহেতু ওই অঞ্চলটায় হেফাজতের একটা প্রভাব আছে, তাদেরও কেউ কেউ ছিলেন, এবং হেফাজত কিন্তু এই আন্দোলনকে সমর্থন করেছেন। ফলে তারা থাকতেই পারেন, মাঠে থাকতে পারেন। কিন্তু আমার মনে হয় যে নাশকতা যদি হয় সেটা আসলে ঠিক হচ্ছে না। কিন্তু বাকি যদি কেউ সমর্থন দেয়, কেউ যদি এটাকে আমরা যদি কেউ মনে করি যে এটার পক্ষে, কেউ মনে করতে পারে এটার বিপক্ষে, এটা দোষের কিছু না। এই যে কোটা সংস্কারের যে আন্দোলন ছিল, সেটা যদি কোনোভাবে রাজনৈতিক রং লেগে সরকার বিরোধী আন্দোলনের রূপ নেয়, সেক্ষেত্রে কি আমরা মূল টার্গেট থেকে শিক্ষার্থীরা সরে যাবে না? আমার একটা জায়গা আছে যে দেখেন, যে কোনো পরিস্থিতিতে কিন্তু বিরোধী দল সুযোগ নেবেই, এতে কোনো সন্দেহ নাই। নেবেই তারা সরকারের আমাদের বিরোধী দল প্রধান বিরোধী দলগুলো কিন্তু নির্বাচনে অংশগ্রহণ করেনি। তারা মনে করেছেন 2018 সালে সরকার কারচুপির মাধ্যমে ক্ষমতায় আসছেন, 14 সালে তারা আবার অংশগ্রহণ করেনি। তারা মনে করেন যে বর্তমান সরকার আসলে ক্ষমতা জোর করে আঁকড়ে ধরে আছেন, তারা আসলে জনগণের ভোটে এই ক্ষমতায় আসেননি, এটি তারা মনে করেন, এবং তাদের রাজনৈতিক বিশ্বাস কিন্তু এই জায়গাটাতে। ফলে তারা কিন্তু সরকারের বিরুদ্ধে আন্দোলন করবেন, এটা অস্বাভাবিক কোনো কিছু না। এখন আপনি যেটা বলছেন যে এই আন্দোলন তাহলে পথ হারাবে কিনা, আমার মনে হয়েছে যে শিক্ষার্থীরা এখন পর্যন্ত যে আন্দোলন করছেন তারা কিন্তু সুস্পষ্ট দাবি যে এইখানে, এবং তাদের অবস্থান সেটা, শিক্ষার্থীদের কিন্তু এর বাইরে কোনো কিছুই কিন্তু তারা বলেন নাই, যে কোনো পলিটিক্যাল কোনো ডায়লগ দিয়েছেন কিনা, এবং তাদের দাবিটা কিন্তু সরকারের কাছে। আমি কথার কথা যদি এভাবে বলি, যে দাবিটা ধরেন মানা হয়ে গেল সরকার পক্ষে, যেটা আপনি জানেন 2018 সালে মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু শিক্ষার্থীদের আন্দোলন বাতিল করে দিয়ে তিনি মেনে নিয়েছিলেন, এবং আন্দোলন কিন্তু ওই দিনই শেষ হয়ে গেছিল। আন্দোলন থেকে তো আর কোনো দিকে কিন্তু এটা মোড় নেয় নাই। তেমনি যদি এই আন্দোলনটা কোর্টের মাধ্যমে আছে, কোর্ট হয়তো একটা রায় আসবে, রায়ের আলোকে সরকার একটা সিদ্ধান্ত যখন দিয়ে দিবে, সেটা যদি শিক্ষার্থীদের, মাননীয় প্রধানমন্ত্রী বলছেন যে তিনি আশা করেন যে শিক্ষার্থীদের এই রায়টা মনোপুত হবে, বা তারপর তারা এটাতে খুশি হবেন। তো সেটা যদি হয়, তখন যদি এই রায়টা ঠিক হয়ে যায়, তখন আপনি দেখবেন যে সাধারণ শিক্ষার্থীরা কেউই আর মাঠে থাকবে না। কারণ তাদের দাবি কিন্তু সরকার পতন না, সরকারের বিরুদ্ধে কিছু না, তাদের দাবিটা কিন্তু সরকারের কাছে। সরকার মানে কি, যিনি এই মুহূর্তে আমাদের প্রধানমন্ত্রী আছেন, বা সরকারের প্রধান আছেন, বা সরকার আছেন, তিনি অবশ্যই রাষ্ট্রের অভিভাবক। তো আমার কোনো চাওয়া থাকলে আমি তো রাষ্ট্রের অভিভাবকের কাছেই চাইবো। তারা এটা চাচ্ছে, যদি এটা ফুলফিল হয়, তারপরে যদি তারা হয়, তখন কিন্তু এটা রাজনৈতিক ইন্টেনশন আপনি খুঁজতে পারেন সেই জায়গাতে। কিন্তু আমার কাছে কোটা নিয়ে যে আমরা যদি, এটা কিন্তু আজকের কথা না, আমরা যখন 2000 সালে ইউনিভার্সিটিতে পড়াশোনা করছি, 99-2000 সালে, তখনও কিন্তু এই কোটার ব্যাপারগুলো নিয়ে এক ধরনের ক্ষোভ ছিল, একটু অসন্তোষ ছিল। সবাই বলে সব তো কোটাতে চলে যায়, আমরা তো তখন অত খেয়াল করি নাই বা এই ছিল। কিন্তু ধীরে ধীরে এটা একটা জায়গায় এসে কিন্তু একটা আন্দোলন হলো, এইটি হলো। ফলে
কোটা নিয়ে যে ক্ষোভটা মানুষের মধ্যে কিন্তু দীর্ঘদিন ধরে ছিল, যে এটা কমানো দরকার, একটা কোটাতেই বেশিরভাগ, এবং শুধু তো আসলে 56% আমরা বলি হচ্ছে বিসিএস এর চাকরিগুলোর ক্ষেত্রে বলি, আমরা যদি এমনি নন ক্যাডার প্রথম শ্রেণীর চাকরি বলি সেখানে কিন্তু কোটার সংখ্যা আরও একটু বেশি হয়। তারপরে যদি আপনি বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরি দেখেন, যেমন রেলের নাকি আমি জানলাম যে পোষ্য কোটায় আছে 82%, তাহলে সে যদি 82% পোষ্য কোটায় থাকে তাহলে অন্যরা তো পরীক্ষায় দিতে যাবে না, মানে সে তো পরীক্ষা দিয়ে পারলাম না পারলাম সেটা ভিন্ন আলোচনা, সে কিভাবে দিবে। এরকম নানা ধরনের কোটা আছে, এগুলো সব কিছু যে আমরা খুব ভালো জানি তা না, কিন্তু সরকারকে প্রত্যেকটা জায়গায় এই রিভিউটা করা দরকার। এখন আমি চাকরির জন্য আমি আবেদনই করতে পারছি না, মানে এত কোটার কারণে আমি আবেদনের জায়গা পাচ্ছি না। এমন এমন কোটা, এমন এমন চাকরি আছে যে পুরোটাই প্রায় কোটার কাছাকাছি চলে যায়, কোটার বাইরে থেকে হাতে গোনা 10% 15%ও হয় না, এরকমও অনেক অনেক চাকরিতে এরকম আছে। নানাভাবে তারা কোটা তৈরি করছে, ফলে কোটাটা যে শুধু আমরা একটা 56% কোটা নিয়ে আলোচনা করছি বিষয়টা তো তা না, কোটা সার্বিকভাবে অনেক বড়, যেটা মাননীয় প্রধানমন্ত্রী বা সরকারের থেকে কিন্তু একবার বলা হয়েছিল যে একটা কমিশন গঠনের মাধ্যমে কোটাটা রিভিউ করা। এটা আসলে খুব জরুরি, খুবই জরুরি, কারণ আপনি বিশাল জনগোষ্ঠী, আমাদের চাকরির বাজার সীমিত, বেসরকারি খাতে যে খুব বড় কোনো কিছু আমরা করতে পারছি তা তো না, ফলে বেসরকারি যদি আপনি শিল্পায়ন না হয় তাহলে কিন্তু চাকরির বাজার হয় না, ফলে স্বাভাবিকভাবে এক সরকারি চাকরির প্রতি মানুষের এক ধরনের আকর্ষণ তৈরি হয়েছে। তারা মনে করে যে সরকারি চাকরি পেলে এটা আজীবনের জন্য, হ্যাঁ আমার আর কোনো সমস্যা নেই, আমি আজীবনে একটা চাকরি পেলাম। এর সঙ্গে আর্থিক একটা ব্যাপার তো থাকে, নানাভাবে এখান থেকে টাকা আসছে, এটা আমরা তো জানি যে দুর্নীতি, ঘুষ, করাপশনের মাধ্যমে টাকা হচ্ছে, মানুষ অনেক ধনী হয়ে যাচ্ছে, সেই আকর্ষণও আমার মনে হয় যে অনেক ক্ষেত্রে তৈরি হয়। কিন্তু মূলত হচ্ছে যে আমার একটা সিকিউর জব আছে, হ্যাঁ। এখন অনেক চাকরিতে তো ঘুষ দুর্নীতিতে নাইও, সরকারি অনেক চাকরিতে নাই, ফলে এই জায়গাটাকে ওইভাবে না ভেবে যদি আমরা সবাইকে দেখি যে একটু ইকুয়াল, আমি আবেদন করার সুযোগটা যেন আমার থাকে, আমি একটা প্রতিযোগিতায় নামি, আমি না পারলে ফেল করছি, সেটা কোনো দোষের কিছু না যে আমি পারি নাই বা ইসের মধ্যে, সেটা তো হবেই, ম্যাক্সিমাম হবে। যেখানে আপনি এক একটা চাকরির জন্য ইন্টারভিউ দিচ্ছে, এক একটা পদের জন্য ইন্টারভিউ দিচ্ছে প্রায় 100-150 লোক করে ইন্টারভিউ দিচ্ছে, ফলে আসবে একজন, তো আমি তো জানি সেটা, যে মেনে নিয়েই তো আমি সেই পরীক্ষাটা দিচ্ছি। কিন্তু আমি যদি জানি যে আমার আসলে ওইখানে সবই কোটা, আমার কোনো নাই ওইখানে, তাহলে সে কি করবে সেই জায়গা থেকে। তানভীর, আমি আবার কোটা প্রসঙ্গে আসি, সংস্কার আন্দোলন প্রসঙ্গে আসি। আপনি জানেন যে গতকালকে প্রধানমন্ত্রী জাতির উদ্দেশ্যে একটি ভাষণ দিয়েছেন, এবং বলা যায় যে আমরা গণমাধ্যম কর্মী সহ পুরো দেশের মানুষজনই মোটামুটি বেশ আকাঙ্ক্ষায় ছিলাম যে প্রধানমন্ত্রী হয়তো কোনো সমাধানের রাস্তা বের করবেন। আমরা প্রধানমন্ত্রীর ভাষণ শেষ হলো, এরপরে দেখলাম যে সংস্কার বিরোধী সংস্কার যারা চাইছেন আন্দোলনরত শিক্ষার্থীরা নতুন করে কর্মসূচি দিল, এবং রাতে আমরা জানলাম যে শিক্ষামন্ত্রী ঢাকা বিশ্ববিদ্যালয়ে গিয়েছেন। তখনও নানা ধরনের নানা গুঞ্জন আলোচনা শোনা যাচ্ছিল যে কোনোভাবে হয়তো সরকার কোনো সমাধানের রাস্তায় গিয়েছে। তো আপনার কাছে কি মনে হয় সবশেষ মানে সরকার আসলে কি ভাবছে এই কোটা নিয়ে? এটা তো অবশ্যই যে সরকারকেই সমাধানটা তো সরকারকে করতে হবে, কারণ তা বাংলাদেশের যে কোনো সমস্যার সমাধান করার দায়িত্ব তো তার, এবং আমরা তো চাচ্ছিও, সবাই তো চাচ্ছেও তার কাছে সমাধান। আমি যেটা আপনাকে আগেই বলছিলাম যে সরকারের কাছেই মানুষ দাবি করবে, সরকার সেটা সমাধান করবে, সেই দাবিটা কীভাবে পূরণ করবে সেটা সরকার। হ্যাঁ, এটা আপনি ঠিক যে বলেছেন যে কালকে প্রধানমন্ত্রী যখন বলা হচ্ছিল সন্ধ্যা 7:30 একটা বক্তব্য দিবেন, তখন হয়তো মানুষ একটু বেশি আশাবাদী ছিল যে আসলে, কিন্তু একটা ব্যাপার কিন্তু এই জায়গাটাও বুঝতে হবে যে জিনিসটা এই মুহূর্তে কিন্তু আদালতে চলে গেছে, যেভাবেই হোক সেটা নিয়ে মানুষের সন্দেহ থাকতে পারে, অবিশ্বাস থাকবে, কিন্তু যেহেতু আদালতে চলে গেছে, আদালত থেকে একটা কথা আসতেই হবে, সেটা সুপ্রিম, যেহেতু আপনি হাইকোর্ট যেভাবে সেটাকে বাতিল করে দিয়েছে, এখন সুপ্রিম কোর্ট থেকে কোনো না কোনো একটা দিক নির্দেশনা কিন্তু আসতে হবে। সেই আশা না আসা পর্যন্ত আসলে কিন্তু যেভাবেই আপনি বলেন যে গভর্নমেন্টের পক্ষে কোনো কিছু মানে পদক্ষেপ নেওয়াটা কিন্তু কঠিন, এটা কিন্তু গভর্নমেন্টের দিক থেকে কঠিন, তারা দায়িত্বশীল একটা জায়গাতে তারা থাকে। হ্যাঁ, তারা হয়তো একটা আশা দিয়ে দিতে পারে, তো সেই প্রধানমন্ত্রী বলেছেন যে আমি হয়তো আশা করছি তারা হতাশ হবে না তার জায়গা থেকে। এখন কোর্ট কি বলবেন, কোর্ট কীভাবে জাস্টিফাই করবেন সেটা তো আসলে তিনি বলে দিতে পারবেন না, এটা তো কোর্টের ব্যাপার। তো তার আশা যে হয়তো, যেহেতু তিনি তো রাষ্ট্রপক্ষের প্রধান ব্যক্তি, তিনি রাষ্ট্রের আইনজীবী, সেখানে করছেন, রাষ্ট্রপতি আপিল করেছেন, সরকার তার মানে সরকার দেখাচ্ছে যে সরকার বলতে চাচ্ছে যে আমাদের অবস্থান যে কোটা ছিল না, এই অবস্থানেই আমরা আছি, আমরা এটাই রাখতে চাই। এখন কোর্ট আসছে, আমি একটু কোর্টটা শেষ হোক, তারপরে আমি আমার ডিসিশনটা দিতে পারি, এই জায়গায় কিন্তু সরকারের অবস্থান ঠিক আছে। কিন্তু আপনি ওই যে একটাই সমস্যা যে আমরা কতটা আস্থা রাখতে পারি, বিশ্বাস রাখতে পারি কিনা, সেই সংকটটা তো আমাদের তৈরি হয়ে গেছে। আমরা যেমন আপনারা দেখবেন যে মন্ত্রীরা বিভিন্ন ধরনের কথা বলেন, তখন হয় কি মানে নানাজনে নানা ধরনের কথা বসলে তখন কেউ তো বিশ্বাস করতে পারে না, ফলে স্টুডেন্টরা আন্দোলন করছেন, তারা মনে করতেছেন যে আন্দোলন যদি না করি তাহলে হয়তো আমাদের দাবি আমরা আদায় কখনোই করতে পারবো না। আমাদের রাজপথে, বাংলাদেশের নজির কিন্তু সব কিছুই রাজপথেই শেষ পর্যন্ত যেতে হয়, খুব যে বলে লাভ হয় বা কোনো কিছু করে তা আসলে হয় না। সব দাবি আপনি দেখবেন যে যত পূরণ হয়েছে সব দাবি আসলে আন্দোলন সংগ্রাম, এই রাজপথ অবরোধ,
হরতাল, তারপরে বাস গাড়ি আগুন দেওয়া, এরপরেই কিন্তু এই দাবিগুলো মূলত কার্যকর হয়েছে, যেগুলো দাবি। হ্যাঁ, সরকার পতনের বিষয়টা আলাদা, সরকার পতনের আন্দোলন সেটা আলাদা, সেটা পলিটিক্যাল, সেটা এইখানের সাথে এটা কোনোভাবে যুক্ত না। তবে আমার মনে হয়েছে যে আপনি যেটা বলছেন যে সরকারের দিক থেকে এই একটা কাজই করার আছে, সেটা হচ্ছে যে খুব চেষ্টা করা যেন যে আপিলটা তারা করেছেন তারা যতটা সম্ভব দ্রুত শুনানির ব্যবস্থা করতে পারেন। আমার মনে হয় আপিল বিভাগে তারা এটা আরেকটা আবেদন করে দেখতে পারেন যে একটা জিনিস ক্রাইসিস তৈরি হচ্ছে বা তৈরি হচ্ছে, আপিল বিভাগ যদি এটা রোববারে গিয়ে শুনানি করে ফেলতে পারেন যে ঠিক আছে আমরা একটা অগ্রাধিকারের ভিত্তিতে, যেহেতু একটা পরিস্থিতি তৈরি হয়েছে, তাই না, এখানে তো কেউ কারো শত্রুপক্ষ নাই, পরিস্থিতি তৈরি হয়েছে, সো আমরা যেটা রায় আমি সেটাই তো দিবে। আপিল বিভাগ তেমন না যে আমার কথা শুনে আপনি রাস্তা আন্দোলন করছেন সেই অনুযায়ী যাবে, তা না। এবং আপিল বিভাগ তো রাস্তা আন্দোলন হচ্ছে এই দেখে তার রায় দিবেন না, তিনি রায়টা দিবেন হচ্ছে রায় অনুযায়ী, আইন অনুযায়ী, তার সংবিধান অনুযায়ী তিনি রায় দিবেন। তো সেই যেই হোক, সেটা যত দ্রুত হবে তত সরকারের পক্ষে আসলে সমাধান করা সম্ভব হবে। না হলে একটা বক্তব্য না আসা পর্যন্ত আসলে সরকার কিন্তু চাইলেও এই কাজটা করতে পারবে না। তানভীর, আমি আপনার কথাতেই ছোট করে একটু জিজ্ঞাসা করি। আপনি যেমনটি বলছিলেন যে আমাদের যত দাবি আদায় সব রাজপথে, তারপরে একটা চেষ্টাই থাকে সবসময় যে যৌক্তিক দাবি হলে সেটা মেনে নেওয়া কিংবা আলোচনা করার। আপনার কাছে কি মনে হয়, একদম ছোট করে জানতে চাইবো, যে সরকারের তরফ থেকে এই জায়গাটায় কিছুটা নমনীয়তার অভাব ছিল কিংবা চেষ্টার অভাব ছিল? যে আমরা দেখেছি কোনো আন্দোলন হলে অন্তত একজন সংসদ সদস্য যে আন্দোলনকারীদের সাথে কথা বলেন, এই জায়গাটায় আমরা দেখেছি যে এই কোটা সংস্কারের এই আন্দোলনে কোনোভাবেই দায়িত্বশীল কেউ যে তাদের সাথে কথা বলেনি। এটা কি কোনো আন্তরিকতার অভাব বলে মনে হয়? আমার কাছে মনে হচ্ছে এটা একটা বোঝার কোনো ঘাটতি আছে সরকারের। কারণ হচ্ছে যে কোটা বিরোধী যে কোটা সংস্কার নিয়ে যে আন্দোলনটা ইউনিভার্সিটি শুরু হলো, স্টুডেন্টরা করলো, অবশ্যই আপনি যেটা বলছেন অবশ্যই উচিত ছিল সরকারের দায়িত্বশীল কাউকে ডেকে নিয়ে সেটা কথা বলা যে আচ্ছা তোমরা বলতেছে এটা তো এখন একটা কোর্টে আসছে, দেখো আমরা কিন্তু দৌড়ঝাঁপ করে এটার বিরুদ্ধে অলরেডি আপিল করতেছি, তোমাদের দিক থেকে কোনো কিছু করণীয় থাকলে বলো যে যেটা আমরা করে দিতে পারি তোমাদের জন্য, বা তুমি পক্ষ আসে। মানে তাদেরকে একেবারে নেগলেক্ট করা হয়েছে এবং বিশেষ করে যে একটা বক্তব্য খুব ছিল যে ছাত্রলীগই এদের দমনের জন্য যথেষ্ট। এই কথাগুলো আসলে কি যারা সাধারণ ছাত্রদের কোনো আন্দোলন কি বাংলাদেশে বৃথা গেছে? কখনো হয়নি। তো আমার মনে হয়েছে যে আওয়ামী লীগের যারা নীতি নির্ধারণের, যাদের দায়িত্বশীল বা দায়িত্ব পালনের কথা ছিল, তারা সাধারণ মানুষ বা সাধারণ ছাত্র বলি বা সাধারণ মানুষের মনোভাবটা বুঝতে পারেন নাই। তাদের সঙ্গে আমি শিওর যে জনগণের একটা দূরত্ব তৈরি হয়েছে নিজেদের। তাদের উচিত এখন মানুষের মধ্যে আরও বেশি যাওয়া। আমার এটা মনে হয়েছে যে তাদের না হলে কিন্তু তারা, এবং এই যে ছাত্রলীগের প্রতি এক ধরনের যে ক্ষোভের বহিঃপ্রকাশ বিভিন্ন জায়গাতে দেখা গেছে, এটাও কিন্তু ছাত্রলীগকে মানুষের স্টুডেন্টের সাথে মিশতে হবে, সাধারণ ছাত্রদের পাশে থাকতে হবে। শুধু বল প্রয়োগ করে ক্ষমতা দেখানো, এটা কিন্তু আসলে যে দূরত্ব তৈরি হয় রাজনীতিবিদদের মধ্যে, এই দূরত্ব কখনো কাম্য না। কারণ আপনি দেখেন মাননীয় প্রধানমন্ত্রী কিছুদিন আগে SSF এর অনুষ্ঠানে বলেছিলেন, তোমরা আমাকে সিকিউরিটি দাও, অবশ্যই সিকিউরিটি দিতে হবে, কিন্তু এমনভাবে করো না আমি যেন জনগণ থেকে দূরে চলে যাই। কারণ যিনি রাজনীতি করেন তিনি যদি জনগণের দূরে চলে যান, তার কিন্তু রাজনীতি থাকে না। সো প্রধানমন্ত্রীকে যেমন এরকম করতে হবে, তার যারা সাথে আছে প্রধানমন্ত্রী সব কিছু জানতে পারবেন না, বা তার নানা কাজ নিয়ে তিনি থাকবেন। এই জন্য তো তার একটা অর্গান আছে, তার একটা বডি আছে। এই বডির মধ্যে ছাত্রলীগ আছে, তারপরে তার দলের অন্যান্য ভাগ আছে। তো শুরুতেই তো ছাত্রলীগের উচিত ছিল নেতাদের কাছে যাওয়া, যে ওরা তো এরকম চাচ্ছে, আমরা কি বলবো। তো কেউ একজন সিদ্ধান্ত দেওয়া উচিত ছিল, ঠিক আছে তোমরা ফার্স্টে কথা বলো, তোমরা কী চাও। ছাত্রলীগের আমরা নমনীয় ভাব তো প্রথমে দেখেছি, সরকারের দেখেছি, সব জায়গা থেকে, ওদের সাথে কথা বলো। তারপরে না হলে আমরা আওয়ামী লীগের যারা আছেন তারা কথা বলতেন, যেমন শিক্ষকদের সাথে তারা কথা বলেছেন। শুরুতেই কথা বললেই তো তাদেরকে, স্টুডেন্টদেরকে একটা জিনিস হচ্ছে তারা তো ছোট, আপনি কখনো প্রতিপক্ষ দিয়ে বিচার করলে হবে না। তাদের কিন্তু 20-22 বছর বয়স এখন, তাই না, 22-23-24 বছর বয়স। তারা আবেগে থাকেন, তারা অনেক কিছু করবেন না, কিন্তু তাদেরকে আপনাকে বুঝাইতে হবে, নিশ্চয়ই বুঝাইতে হবে। তারা আন্দোলন করবেন এটা তারা দাবি করবেন এটা যেমন সত্যি, তাদের দাবিগুলো কঠোর হবে সেটা সত্যি, কিন্তু তাদেরকে তো বোঝানোর দায়িত্ব আপনার। এই জন্য তো আপনি সরকারে আছেন, তাই না। সেই জায়গাটা আপনি যেটা বলছিলেন আমার কাছে মনে হচ্ছে ঘাটতি আছে। এবং আমার সবচেয়ে মনে হয়েছে যারা আওয়ামী লীগের যে অর্গানগুলো বা যেভাবে কাজ করে এই জায়গাটা যাওয়ার কথা ছিল, তাদের বোঝার ঘাটতি আছে, অথবা তারা মনে করেছেন যে এমনও মনে করতে পারেন যে বিএনপি বা বিরোধী দলকে আমরা যেরকম দমন করি আমরা এদেরও দমন করে দেব। এই যে কোনোভাবেই হোক তাদের বোঝার ঘাটতি আছে, এটা আমি নিশ্চিত করে বলতে পারি। ধন্যবাদ তানভীর। দর্শক, আমরা চাইবো খুব দ্রুত কোটা নিয়ে যে অবরোধ বলেন কিংবা অস্থিরতা বলেন সেটা কেটে যাবে, আবার আমরা সচল হব সবাই। কোটা আন্দোলনের সবশেষ খবর সহ বিশ্বের যে কোনো খবর জানতে ইন্ডিপেন্ডেন্ট ডিজিটালের সঙ্গেই থাকুন। ভিজিট করুন itvbd.com।